ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আর আমাদের আজকের আলোচনার বিষয়, উপজেলা নির্বাচনে আসছে না বিএনপি, এবারও কি ভোট আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের? সেলিম খান, ভোট এবারও কি আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগেরই ভোট? এখন ধরুন যে দেশের অন্যতম বড় দল বিএনপি, সে যদি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার যে স্থানীয় পর্যায়ের নেতা কর্মী যারা আছেন তারা যদি সেটা মেনে চলেন, তাহলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ বা যারা স্বতন্ত্র হিসাবে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বা ছোটোখাটো দল, অন্যান্য দল যারা আছে তারা যদি অংশ নিতে চায় তাহলে অংশ নেবে। কারণ বিএনপি যদি এমন দল হয় যে তার নেতা কর্মীরা একদম এটা মেনে চলবেন, তাহলে আসলে এটা বিএনপি বা তার সমমনা দল মুক্ত একটা উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিএনপি জাতীয় নির্বাচনেও আসে নাই এর মধ্যে, এবার উপজেলা নির্বাচনটাও তারা আনুষ্ঠানিকভাবে বর্জন করতেছে। কিন্তু বিএনপির কি আসলে নির্বাচন করার কোনো ওয়ে আছে? একটা প্রথম জিনিস হচ্ছে যে বিএনপি দেশের অন্যতম বড় দল হিসাবে তাতে অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ নেতা আছেন, নিশ্চয়ই তারা অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নেন। আমরা গত 2024-এর 7 জানুয়ারির নির্বাচন সম্পর্কে যেটা শুনেছি সেটা হচ্ছে যে বিএনপির এখনো পর্যন্ত চেয়ারপারসন হিসাবে কিন্তু বেঁচে আছেন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন অন্য। আমরা যদি চেয়ারপারসনের কথা এবং সংবাদ মাধ্যমে যেটা এসেছে সেটা কিন্তু যে বিএনপির চেয়ারপারসন চেয়েছেন যে দল যেন নির্বাচনে অংশ নেয়। তাহলে প্রথম 1 নম্বর জিনিস হচ্ছে যে বিএনপি একটি বড় দল, তার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া। 2 নম্বর হচ্ছে যে তার যিনি এখনো পর্যন্ত যার ওই দলের প্রতিষ্ঠাতা, তার পত্নী, এখনো পর্যন্ত তার স্ত্রী বর্তমান এবং তিনি এখনো পর্যন্ত চেয়ারম্যান, অসুস্থ অবস্থায় আছেন, তার কথাতে শোনা গেছে যে নির্বাচনে অংশ নেয়ার। 2018 নির্বাচনেও জানি যখন খালেদা জিয়া বন্দী ছিলেন সম্ভবত, তখন কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বেও নির্বাচনে যেতে তারা উনি উৎসাহিত করেছিলেন যে দল নির্বাচন বয়কট করাটা ভালো হয় না। আমার ধারণা 2014 সালের অভিজ্ঞতা থেকে তিনি একথা বলেছিলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দলের প্রথম বুঝতে হবে যে দলের আমি নির্বাচনে গেলাম না, তাহলে আমার বিকল্প কি? দল একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা দলকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমার বিকল্প কি? যে আমি গেলেই ধরেন আপনি বললেন যে এই যে নির্বাচন হয়েছে তার তো 2018-তে গিয়েছিল, তারা মাত্র 6টা-7টা আসন তারা পেয়েছে। হ্যাঁ, এটা পেয়েছে, কিন্তু তাতে কিন্তু যারা জিতেছেন তাদের সম্মান কিন্তু বাড়েনি, সারা দুনিয়ার কাছে তাদের সম্মান কিন্তু কোনোভাবেই বাড়েনি। এইভাবেই কিন্তু মানে একটা রাজনৈতিক দলের যে আন্দোলনের রূপরেখা, তার মধ্যে নির্বাচনও একটা মানে অংশ হিসাবে থাকে। যে আমরা কথায় কথায় ভারতের উদাহরণ টানি, হ্যাঁ, কথায় কথায় যে ভারতে কত সুন্দর গণতন্ত্র আছে, সেখানে অন্তত একটা নির্বাচন হয়, হয়। আপনি যদি এইবারের নির্বাচনটা দেখেন যে 7 পর্বের নির্বাচন আগামী 19 তারিখ থেকে মানে শুক্রবার থেকে হতে চলেছে, আপনি বিজেপি বিরোধী দলের একাধিক নেতা, 2 জন সিটিং মুখ্যমন্ত্রী রাজ্যে, দিল্লি এবং ঝাড়খণ্ডের 2 জন মুখ্যমন্ত্রী তারা জেলে, একাধিক নেতা বিভিন্ন অভিযোগে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। যেটা নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে কাজ কোনো সরকারি বিভাগ করতে পারে না, সেই কাজই কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করা হচ্ছে। দ্বিতীয় আপনি যদি কংগ্রেসের মতো একটা মানে প্রাচীন এবং অনেক পুরানো বড় দল হিসেবে, ভারতে এখনো পর্যন্ত কংগ্রেস বড় দল, তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, 1700 কোটি রুপি তাদেরকে ফাইন করা হয়েছে। এখন যদি ধরেন এই বিজেপি বিরোধী দলগুলো কালকে সিদ্ধান্ত নেয় যে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না, আপনি জানেন যে এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে জার্মানি কথা বলেছে, আমেরিকা কথা বলেছে, জাতিসংঘ কথা বলেছে, ঠিক আছে? তার মানে নির্বাচনটা কিন্তু ওইভাবে ফ্রি ফেয়ার যেটা এতদিন ধরে ভারতে হয়ে আসছিল সেই জিনিসটা কিন্তু না হওয়ার একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। এখন এই বিজেপি বিরোধী দলগুলো যদি ঠিক করে যে তারা এই মোদী সরকারের যতদিন থাকবে ততদিন তারা কোনো নির্বাচনে যাবে না, তাহলে তো তার আবারও সে তো এটাই চায় যে এরা কেউ নির্বাচনে না আসুক, আমি 543 আসনের মধ্যে 500 আসনে জিতবো,
500 আসনে জিতে আমি সমস্ত সংবিধান থেকে শুরু করে সবকিছু আমার মতো করে আমি মানে কিন্তু এখানে তো প্রশ্ন থাকে, যেমন একটা ব্যাপারে যদি ওইভাবে বলা হয় যে আপনি ভারতের কথা বলছেন, পাকিস্তানের কিছুদিন আগে পাকিস্তানের এখন যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে নিয়েও টানাটানি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে, কিন্তু আমি ভোটে যাচ্ছি, আমাকে ভোটে জিততে দেওয়া হচ্ছে না। পাকিস্তান তো সে তো ভোটে ভালো ফলাফল পেয়েছে। আপনার উদাহরণে যদি আমি আসি, 2018-তে বিএনপি 6টা আসনে মাত্র জয়লাভ করছে, এটা কিন্তু বিশ্বাস করানো কঠিন। তো তাহলে বিএনপি করবে 2024-এ সে 60টা আসন পেত না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। তার যদি আরো বেশি আসন পাওয়ার সক্ষমতা থাকে, আমি তাকে দিব না। তো সেটা জানার পরে সে কেন নির্বাচনে যাবে? মানে আমি বিএনপির দিক থেকে যদি প্রশ্ন করি আপনাকে, বিএনপি সেটাই বলতেছে যে আমি জানি আমার অবস্থা, কিন্তু আমাকে সেটা দেয়া হবে না, যে পরিস্থিতি বা যে ভাবে তারা ইলেকশন প্ল্যানিং করে রাখে সেটা আমাকে দেওয়া হবে না। আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন, ইমরান খানের দল কিন্তু এখনো দাবি করে এবং বাস্তবে অনেকেই কিন্তু তাদের সংবাদ মাধ্যম এবং মানেন যে প্রকৃতপক্ষে পাকিস্তানের মানুষ ইমরান খানের দলকেই জয়ী করেছে। এবং ইমরান খান কিন্তু 16-17টি আসনে তাদের, না 16-17 আসন না, তারা সংখ্যাগরিষ্ঠ আসনের 268টা না কটা আসন, যার মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন বলে দাবি করা হয়েছে, কমিয়ে তাদের 100 নিচে রাখা হয়েছে। এবং পাঞ্জাবের বেশিরভাগ আসনে নওয়াজ শরীফের দলকে দিয়ে তাদেরকে ঠেকিয়ে রাখা হয়েছে, এটা অভিযোগ। আমি বলছি যে এটা প্রমাণিত না একটা, এবং সেখানে তার দলকে আর্মি সহ নির্বাচন কমিশন সহ সবার বিরোধিতার মুখে পড়েছে। ভারতেও কিন্তু ঠিক একই, এই যে নির্বাচন কমিশন, আপনি জানেন ভারতে 3 সদস্যের নির্বাচন কমিশন ছিলেন, হঠাৎ করে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করে বসলেন এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে। উনি বলছেন যে শারীরিক কারণে উনি নির্বাচন করতে পারবেন না, কিন্তু আসল খবর হলো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার মতপার্থক্য। এখন এই নির্বাচন কমিশন পদত্যাগ করলে কি হলো, 2 জন আর নির্বাচন, একজন ফাঁকা ছিল, আবার একজন মানে নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, 2 জন। এর জন্য কিন্তু 3 মাস আগে আপনি পুরো যদি প্ল্যানগুলো একটার পর একটা দেখেন, যে 3 মাস আগে নির্বাচন কমিশন, লাস্ট উদাহরণ আছে যে তারা ভোটে গেছে, ভোট ভালো হয়েছে। হ্যাঁ, ভোট ভালো হয়েছে, এটা কিন্তু নেই। ভারতে অন্তত 50টা সিট আছে যেখানে খুব কম ইয়েতে, মানে 500-র মধ্যে 50টা যদি দেখেন, 50টা যদি একেবারে 18 নির্বাচনে ভয়াবহ অবস্থা বলে, আপনার অবস্থায় একটাতে ভয়াবহ হয়েছে বলে আপনি আর কোনোটাতে অংশ নেবেন না, হতে পারে এটা। আপনি 2000 যদি আমরা 9-10 সালের দিকের উপজেলা 9 সালের উপজেলা নির্বাচনে আসেন, প্রথম 3টা ধাপে তো বিএনপি অনেক ভালো করলো, পরবর্তী 2টা ধাপ ইলেকশনে তো ব্যাপক কারচুপির অভিযোগ তৈরি হলো, যে তখন থেকে কিন্তু বিএনপি সবাই হারা শুরু করলো সব জায়গায়। এখন পড়ে বারবার মার খেতে বিএনপি যদি বলতেছে আমরা ভোটে শুধু মারি খেতে থাকবো আর আমরা ভোটে যেতে থাকবো, এইটা না, তারা হয়তো অন্য কৌশল নিচ্ছে। এই কৌশলটা কার্যকর। প্রথম কথা হচ্ছে যে এই কৌশলটা কি, এটা কিন্তু কেউ জানে না। একসময় নির্বাচন বিমুখ হয়ে যাবে মানুষ, নির্বাচনে বিমুখ হয়ে লাভ কি? তাতে তো কোনো সরকার বা যারা সরকার চালাচ্ছেন বা যারা চলছে সেখানে নির্বাচন বিমুখতার কোনো ইয়ে নেই। আপনি যখন নির্বাচন প্রচন্ড ফ্রি ফেয়ার ইলেকশন, একটা আমাদের এইখানে 2008-এর ইলেকশন বাদ দিয়ে কোথাও 60%, 60 থেকে 65% ভোট পড়া মানেই হচ্ছে বিরাট একটা ভালো ভোট, এবং এটা একটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ইয়ে ধরা হয়। সেখানে যদি আপনি মানে 35% থেকে 40% লোক ভোট দেন না, তাহলে নির্বাচন হিসেবে কাউন্ট হওয়া উচিত না। আপনাকে আরো একটা জিনিস যদি বলি, যে আমরা যে সিস্টেমে, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যারা ব্রিটিশ ব্যবস্থার উত্তরাধিকারী হিসেবে আছে, তাদের পর্যন্ত আমি যদি এই মুহূর্তে ভারতের উদাহরণ বারবার টানছি, যেহেতু আমরা তাকে একটা সামনে সব সময় নজির হিসাবে দেখি যে ভোট হচ্ছে, সেখানে যারা শাসন করেছেন এতদিন এবং এখনো করছেন, তারা কেউ কোনোদিন 50%-এর ধারের কাছেও ভোট পাননি কোনোদিনও। সবাই 40%-এর নিচে। বিজেপি গতবার 303টে আসন পেয়েছে, তারা 37% ভোট পেয়েছে। না, সেটা তো পেতেই পারে, না সেটা পেতেই পারে। তাহলে আপনি যে বলছেন যে ভোট পাওয়া বা ভোট না পাওয়া, বিএনপি যে এবার 2008-এর ইলেকশনে যে 30টা আসন পেয়েছে, কিন্তু তার ভোটের পার্সেন্টেজ কিন্তু 32% ছিল। তার মানে তার ভোট কিন্তু আছে। আপনার জিনিসটাকে আপনি বক্তব্যটা তো সেটাই যে আমার ভোট আছে, কিন্তু আমার ভোট আমরা পাচ্ছি না। আপনি রাজনৈতিক দলের মূল জিনিসই হচ্ছে কিন্তু ওই জায়গায়, যে কোনো জিনিস যখন সে পায় না, তখন কোনো মানুষের জন্য কি তাকে অধিকার আদায় করে নিতে হয়। অধিকার যখন আপনার কেউ হরণ করে বা অধিকার যখন আপনাকে কেউ দেয় না,
তখন এর জন্যই কিন্তু মানুষ রাজনীতি কিন্তু এই জন্যই আপনাকে সব কিছু তারা তুলতে পারে যে আমরা অধিকার আদায়ের জন্য করতেছি, ভোট যে আমরা বর্জন করতেছি, হ্যাঁ, এটা আমাদের না, আন্দোলনের এটা- একটা এটা- কৌশল, এবং এটা- এটাই একসময় মানুষ ক্ষুব্ধ হবে এবং তারাই এটার তখন যেটা গণ অভ্যুত্থান বলি বা যে কোনো কিছু পরিবর্তনের জন্য যে বিপ্লবের কথা বলি সেগুলো তার আমি তো মাধ্যমে আসবে। আপনার সঙ্গে এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করছি না। বিএনপির এই সিদ্ধান্ত নেয়ার অধিকার অবশ্যই আছে, বিএনপির নিঃসন্দেহে অবশ্যই আছে, এই বিষয়ে কোনো ইয়ে নেই। কিন্তু তারা যেটি করতে চাচ্ছেন এর কোনো নমুনা মানে 2008-এর পর থেকে যদি 16 বছরের মধ্যে ওনারা একটি নির্বাচনে অংশ নিয়েছেন এবং একটি নির্বাচনে অংশ নিয়ে গত 16 বছর ধরে যদি মানুষের সঙ্গে ওইভাবে ডিটাচড অবস্থায় থাকে আর শুধু যদি এই ভরসায় থাকি যে মানুষ কখন এই ক্ষমতাসীনদের উপর খেপবে তখন এসে আমাকে এসে পরিত্রাতা হিসাবে ভাববে, আমার মনে হয় দুনিয়াটা আসলে এই পর্যায়ে নেই। সারা দুনিয়ার পলিটিক্স পরিবর্তন হচ্ছে। আপনাকে আবারও যদি একটা ছোট্ট উদাহরণ দেই, পাকিস্তান এবং ভারতের নির্বাচনে সেখানে কোনো মিডিয়া ইমরান খান এবং বিজেপি বিরোধী শক্তি যারা আছে ভারতে তাদেরকে কোনো মানে এই যারা প্রাতিষ্ঠানিক মিডিয়া কেউ সাপোর্ট দিচ্ছে না। কিন্তু তারা কি করছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যতভাবে অন্যান্য মাধ্যমগুলোকে সম্ভব সেই মাধ্যমকে ব্যবহার করে তারা নিজেদের প্রচারণা চালাচ্ছে। আপনি যদি দেখেন যে ইমরান খান জেলে বন্দী, এই পাকিস্তানে কি করে ফেললো যে তার একটা এআইএ যে একটা ভাষণ ইমরান খানকে দিয়ে পড়াচ্ছে। তাহলে আপনাকে হচ্ছে আপনি যত এর মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়বেন তত আপনাকে বুদ্ধি বের করতে হবে যে আপনি কিভাবে আপনার আন্দোলন বা ইয়েকে এগিয়ে নিয়ে যাবেন। একজন কারাবন্দী আর একজন দেশের বাইরে তার ভাষণ বক্তব্য প্রচার করা যাবে না, ফলে তাদের পক্ষে কিন্তু অনেক মানে বেশ কঠিন চাপের মধ্যে আছে। আপনি যেটা বলছিলেন সেটা নিঃসন্দেহে ঠিক যে তাদের কৌশল কি হবে, কৌশল নিজেদেরই ঠিক করতে হবে এবং সেভাবেই আসলে তাদেরকে মানুষকে জড়ো করতে হবে। এর কোনো বিকল্প নাই। ইমরান খান নেতা হতে পারেননি, তিনি কিন্তু একজনকে কিন্তু ঠিক করে দিয়েছেন যে উনি নেতা পার্লামেন্ট দলের নেতা হবেন। আপনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চলে গেছেন, উনি কিন্তু খাড়গেকে বলে দিয়েছেন যে তিনি সভাপতি এখন। আপনাকে তো বিকল্প এখানেও তো মির্জা ফখরুলরা আছেন, তাদের উপরে ওইভাবে ভরসা রাখা হয় বলে বিশ্বাস করাটা এক ধরনের আলোচনা আছে, নিশ্চয়ই এটা নিয়ে আরো কথা বলা যাবে। দেখা যাক বিএনপির কৌশল আসলে শেষ পর্যন্ত কি কাজে লাগে। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।